প্রিয় দ্বাদশ শ্রেণী, তোমরা যারা 12 ক্লাসে অর্থাৎ তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দিতে চলছো, আর এই ফাইনাল পরীক্ষা অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ যাদের রয়েছে, পরিবেশ বিদ্যা, এই পরিবেশ বিদ্যার কথা চিন্তা করে তোমাদের সামনে দেখো আম, গুরুত্বপূর্ণ আজকে যেই সাজেশন, উত্তর এবং ক্লাস যেটি নিয়ে এসেছি, তোমরা কিন্তু একবার, জাস্ট একবার তোমরা চোখ বুলিয়ে যাবে, আমি বলবো তোমরা শুনবে। তো এই পরিবেশ বিদ্যা আজকে কি রয়েছে তোমাদের, দেখো দুর্যোগ, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট। দেখো এই দুর্যোগ এখানে দেখো রয়েছে দ্বাদশ শ্রেণীর 12 ক্লাসে, আর পরিবেশবিদ ইভিএস। দেখো এখানে তোমরা পাচ্ছ কিন্তু ইভিএস ক্লাস সাজেশন উত্তর। তো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের সিলেবাসে রয়েছে, দেখো দুর্যোগ, প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ এবং মনুষ্য সৃষ্ট দুর্যোগ। দেখো দুর্যোগ কাকে বলে? দেখো দুর্যোগ কি, দেখো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে যা পরিবেশের ভারসাম্য বিঘ্নিত করে এবং মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু সাময়িকের জন্য বা ক্ষণিকের জন্য ব্যাহত করে দেয়, তখন তাকে দুর্যোগ বলা হয়। তোমরা জানো দুর্যোগ মাঝে মাঝে বলা হয়, দেখো যখন ঝড় আসে, ঝড়, সাইক্লোন, টর্নেডো আসে, তখন কি বলা হয়? তখন বলা হয় দেখো কালকে দুর্যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিপর্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখো দুর্যোগ হলো এমনই একটি ঘটনা যেটি মানুষের দ্বারা হতে পারে, প্রাকৃতিক পরিবেশের দ্বারা হতে পারে। এই মানুষ এবং প্রাকৃতিক পরিবেশের দ্বারা যখন মানুষের যে জীবনযাত্রা, স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে দেয়, তখন সেই ঘটনাকে বলা হয় কি? দুর্যোগ। দেখো দুর্যোগ দুভাবে হতে পারে। দেখো প্রাকৃতিক ভাবে দুর্যোগ হতে পারে, প্রাকৃতিক ভাবে বলতে সেখানে কিন্তু মানুষের কোনো হাত নেই, জাস্ট প্রকৃতি, জাস্ট প্রাকৃতিক ন্যাচারাল ভাবে কিন্তু সেই ঘটনাগুলো ঘটে থাকে। যেমন ভূমিকম্প, সুনামি, বন্যা, আহ, ঘূর্ণিঝড়, খরা, তারপরে ভূমিধস, আগ্নেয়গিরির অগ্নুৎপাত, এগুলো কিন্তু টোটালটাই কিন্তু প্রাকৃতিক দ্বারা সংগঠিত হয়ে থাকে এই ধরনের দুর্যোগ। মনুষ্য সৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে রাসায়নিক দুর্ঘটনা রয়েছে, অগ্নিকাণ্ড রয়েছে, সন্ত্রাসবাদী হামলা রয়েছে, যুদ্ধ রয়েছে, তারপরে সাইবার আক্রমণ রয়েছে। আর অন্যদিকে আরেকটি রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ। আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো তোমরা বন্যা, বন্যাকে তোমরা কিন্তু আধা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের বিপর্যয়। দেখো বিপর্যয় কাকে বলে দিয়েছি, টোটাল দিয়েছি। দেখো আমি যদি এই কোশ্চেন গুলো নিয়ে ডিসকাস করতে যাই, তাহলে কিন্তু 1 ঘন্টার উপরে কিন্তু এই ক্লাস চলে যাবে। তো তোমাদের ধৈর্য কিন্তু থাকবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের থার্ড কোশ্চেন, দুর্যোগের প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণগুলো আলোচনা করো। দেখো একটু আগে বললাম দুর্যোগের প্রাকৃতিক কারণ কোনগুলো, আর দুর্যোগের মনুষ্য সৃষ্ট কারণগুলো কোনগুলো, এগুলো সেগুলো বলেছি। দেখো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে রয়েছে, দেখো সংজ্ঞা প্রথমেই দিয়েছে সংজ্ঞা, প্রাকৃতিক কারণে, প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে আহ ঘটে যা জীবন এবং সম্পত্তির ব্যাপকভাবে ক্ষতি হয়, দিয়েছি। তারপরে মনুষ্য সৃষ্ট দুর্যোগ দিয়েছি। তারপরে রয়েছে দেখো তোমাদের আর রয়েছে চারে, কি কি কারণে বন্যা হয়। দেখো বন্যা হওয়ার পেছনে কারণ কি? সৃষ্টির প্রাকৃতিক কারণে বন্যা হতে পারে। দেখো কারণগুলো আমি দিয়েছি। এরপরে রয়েছে বন্যা সৃষ্টির অপ্রাকৃতিক কারণগুলো কি কি, সেই কারণগুলো আমি দিয়েছি। মানে অপ্রাকৃতিক মানে মনুষ্য সৃষ্ট কারণে বন্যা হয়। এরপরে রয়েছে দেখো ভূমিধস, ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড কাকে বলে? পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে, বিশেষ করে উচ্চ পার্বত্য অঞ্চলে যখন এক নাগাড়ে যখন কয়েকদিন বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের ফলে দেখো সেই পাহাড়ের যে পাথর বা আলগা মৃত্তিকা, সেগুলো কিন্তু ভূমিভাগের ঢাল বেয়ে যখন নিচ দিকে নেমে আসে, তখন তাকে ভূমিধস বলা হয়। এই ভূমিধসের মেইন কারণ কিন্তু পার্বত্য অঞ্চলে হয় এবং গাছ কাটার ফলে হয়, এবং পার্বত্য অঞ্চলে যে রাস্তাঘাট তৈরি করে, সেই রাস্তাঘাট তৈরি করার ফলে কিন্তু এই ভূমিধস ব্যাপকভাবে সংগঠিত হচ্ছে। বিশেষ করে সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ঠিক আছে, তারপরে রয়েছে খাসি জয়ন্তিয়া পাহাড়ে মানে মেঘালয়, এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ভূমিধস হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো হিমানি সম্প্রপাত। দেখো হিমানি সম্প্রপাত মানে তোমরা জানো অ্যাবেলেসি, এই অ্যাবেলেসিস, দেখো হিমানি সম্প্রপাত একমাত্র হিমবাহের হিমবাহ হিমবাহ যখন উচ্চ পার্বত্য অঞ্চলের ঢাল বেয়ে যখন নিচ দিকে নেমে আসে, তখন কিন্তু মানে এই যে পার্বত্য অঞ্চলে, উচ্চ পার্বত্য অঞ্চলে এইসব জায়গায় কিন্তু বরফ জমে থাকে। তো উচ্চ পার্বত্য অঞ্চলের ঢালে যখন হিমবাহ জমে থাকে, এক একটা বরফ যখন জমে থাকে, সেই বরফের চাইগুলো সেই ঢালে আর দাঁড়াতে পারে না, তখন ভারসাম্য হারিয়ে ভূমিভাগের ঢাল বেয়ে নিচ দিকে, মানে পাহাড়ের ঢাল বেয়ে নিচ দিকে নেমে আসে, মাধ্যাকর্ষণ শক্তির টানে নিচ দিকে নেমে আসে, একে হিমানি সম্প্রপাত বলে। তুষার ঝড় বা ব্লিজার্ড কাকে বলে? দেখো মেরু অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে আমাদের এখানে যেমন কুয়াশা বা
যখন ঝড় হয় আমরা জানি ধুলিবালি এগুলো উড়ে আসে যখন ঝড় হয় আর কি। আর ব্লিজার্ড কি বলতো, মেরু অঞ্চলে বা শীতপ্রধান অঞ্চলে প্রচুর পরিমাণে তুষার ঝড় হয়, প্রচুর পরিমাণে কিন্তু তুষার ঝড় হয়। এই তুষার ঝড়কে কিন্তু ব্লিজার্ড বলা হয়। ওকে, এরপরে রয়েছে দেখো বিপর্যয়। বিপর্যয় মোকাবিলায় ছাত্রছাত্রীদের ভূমিকা উল্লেখ করো। 3 নম্বরে থাকবে। দেখো কোশ্চেন কিন্তু তোমাদের 3 নম্বরে থাকবে না, তোমাদের 2 আর থাকবে 6 নম্বরের। কিন্তু কোশ্চেন অনেক সময় 3+3 করতে পারে, তাই আমি 3 নম্বরে বললাম। এরপরে রয়েছে দেখো তোমাদের দুর্যোগ। দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো। তো দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করো, ট্রিপল স্টার দিয়েছি। দেখো 4 নম্বরে থাকবে না তোমাদের, থাকবে 2 আর 6। এই কোশ্চেনটি 4 নম্বরের সঙ্গে 2 নম্বর যুক্ত করে দিলে হয়ে যাবে 6। এরপরে দেখো রয়েছে ধারণা, রয়েছে নিয়ন্ত্রণ, জীবনযাত্রার উপর প্রভাব, প্রকৃতি রয়েছে, প্রাণহানি রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, পারস্পরিক সম্পর্ক রয়েছে, পৌনিকতা রয়েছে, এক্সাম্পল বা উদাহরণ রয়েছে। এরপর রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ। আধা প্রাকৃতিক দুর্যোগ, দেখো যে ধরনের দুর্যোগ প্রাকৃতিক এবং কিছুটা মনুষ্য সৃষ্ট, মানে মানুষ কিছুটা প্রাকৃতিক এবং কিছুটা মানুষ উভয়ভাবে যখন সংগঠিত হয়ে যে দুর্যোগ ঘটে থাকে, সেই দুর্যোগকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে। এক কথায় বলবে, যে ধরনের দুর্যোগ প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্টে মানে মানুষের দ্বারা উভয়ের দ্বারা সংগঠিত হয়, তখন সেই ধরনের দুর্যোগকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয়। যেমন বন্যা, ঠিক আছে, বাঁধা ছাড়া মানে নদীর নদীর ছাড়া জল, এগুলো। এরপরে রয়েছে দেখো হরপা বান কাকে বলে। দেখো ফ্লাশ ফ্লাড। হরপা বান কি, দেখো পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে অল্প সময়ের জন্য, মানে ক্ষণিকের জন্য যে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জল অন্যদিকে উচ্চ পার্বত্য অঞ্চলে বরফ গলা জল যখন পাহাড়ের যখন পাহাড়ের দেখো যখন পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে, মানে উপত্যকার মধ্য দিয়ে দ্রুত বেগে নিচ দিকে নেমে আসে, তখন সামনে কোনো উঁচু যদি বাঁধ থাকে বা নুড়ি পলি বাঁধ অনেক সময় জমে, অনেক সময় উপত্যকার মধ্যে কিছু বাঁধ তৈরি হয়, সেই বাঁধ ভেঙে সেই জলগুলো আচমকা হঠাৎ করে এগিয়ে যায়, তখন তাকে হরপা বান বলা হয়। ওকে, এগুলো কিন্তু পার্বত্য অঞ্চলে দেখা যায়। 2013 সালে উত্তরাখণ্ডে 6,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল, 3,000-এর মতো গ্রাম কিন্তু ধ্বংস হয়েছিল। এরপরে রয়েছে দেখো মেঘ ভাঙা বা ক্লাউড ব্রাস্ট কাকে বলে। মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলে, এক কথায় বলবে যে কোনো অঞ্চলে ক্ষণিকের জন্য বা অল্প সময়ের জন্য মুষলধারে বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টিপাত সংঘটিত হয়, তাকে মেঘ ভাঙা বা ক্লাউড ব্লাস্ট বলা হয়। দেখো আহ ঘন্টায় 1 ঘন্টায় 13 সেন্টিমিটারও বেশি বৃষ্টিপাত হয়ে থাকে কিন্তু এই মেঘ ভাঙা বৃষ্টিতে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 দুর্যোগ ও বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলো উল্লেখ করো। দেখো দুর্যোগ এবং বিপর্যয়, দুর্যোগ দুর্যোগও বলতে পারে পরীক্ষায়, বিপর্যয় বলতে পারে। দুর্যোগ এবং বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলো তোমাদের উল্লেখ করতে হবে। দেখো এখানে রয়েছে প্রাক প্রাক দুর্যোগ ব্যবস্থার পর্যায়। প্রাক মানে প্রাথমিক, প্রাক মানে প্রাথমিক 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 দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় রয়েছে। আর দুর্যোগ চলাকালীন, যখন দুর্যোগ ঘটছে, প্রাকৃতিক হোক আর মনুষ্য সৃষ্ট কারণ হোক, দুর্যোগ যখন ঘটছে, ওই ঘটার সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। আর দুর্যোগের পরবর্তী, মানে দুর্যোগ হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে, তার পরবর্তী, মানে দুর্যোগের পরবর্তী সময় কোন কোন ব্যবস্থা গ্রহণ করা যায়, সেগুলো কিন্তু আমি পয়েন্ট আকারে খুব সুন্দর করে দিয়েছি, তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে দেখো তোমাদের বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি। দেখো দুর্যোগ দুর্যোগ হোক আর বিপর্যয় হোক, যাই হোক না কেন, এই দুর্যোগ বা বিপর্যয় ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি কি ভূমিকা থাকতে পারে, তোমাদের কি কি ভূমিকা আছে। তোমরা কি ঘরের মধ্যে বসে থাকবে, কোনো জায়গায় ধরো আগুন লাগলো, কোনো জায়গায় যদি ট্রেন দুর্ঘটনা হলো, কোনো জায়গায় দেখা গেল পার্বত্য অঞ্চল, তোমরা যারা উত্তরবঙ্গে থাকো, কোন অঞ্চলে পার্বত্য অঞ্চলে যখন ধস নামলো, ঠিক আছে, কোন নদীতে যখন বন্যা হবে, তখন তোমরা কি করবে, কখনো টর্নেডো, সাইক্লোন, মানে টর্নেডো তো আমাদের এখানে নেই, তো সাইক্লোন যখন হবে, তখন তোমরা কি করবে, ঘরের মধ্যে বসে থাকবে। তোমরা শিক্ষার্থীরা কি ঘরের মধ্যে বসে থাকবে, নিশ্চয়ই বসে থাকবে না। তখন তোমাদের কি করতে হবে, তোমরাও কিন্তু উদ্ধার কার্যে কিন্তু তোমরা এগিয়ে যাবে। দেখো এখানে রয়েছে প্রশিক্ষণের কাজে নিয়োগ। তোমাদের কিন্তু প্রশিক্ষণ তোমাদের করতে হবে শিক্ষার্থীদের স্কুলে। দেখো উদ্ধার কাজ, মানে স্কুলে তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের কি করে উদ্ধার করতে হয়, তারপরে কি করে
কি করে দেখো রয়েছে প্রশিক্ষণ দিতে হবে, উদ্ধার করতে হবে। ঠিক আছে, বিপর্যয় ব্যবস্থাপনায় সক্রিয় কিভাবে তোমরা শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে, এগুলো কিন্তু তোমাদের একটা শিক্ষার ব্যাপার থাকে। তো এগুলো কিন্তু তোমাদের অনেকটা ভূমিকা রয়েছে। যখন কোনো জায়গায় দুর্যোগ বা বিপর্যয় যাই হোক না কেন, তোমাদের ভূমিকা সব থেকে সমাজে সব থেকে বড় ভূমিকা। তোমরা সুকান্তের যে কবিতা রয়েছে 18 বছর, সেই 18 বছর কবিতায় তোমরা তোমরা তোমাদের নেই। সেই কবিতা দেখো, তোমরা যদি জানো 18 বছর কবিতা তোমরা যদি পড়ো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে যে সুকান্ত সুকান্ত ভট্টাচার্যের যে রয়েছে 18 বছর, সেই 18 বছরের কবিতায় তোমরা যারা শিক্ষার্থী রয়েছে, তোমরা কোনো বাধা তোমরা মানবে না। তোমাদের রক্ত গরম, তোমরা যে কোনো কাজে তোমরা ঝাঁপিয়ে পড়তে পারবে। ঠিক আছে, তোমরা কিন্তু কখনো মৃত্যুর ভয় করবে না। যে কোনো উদ্ধার কাজ হোক, যে কোনো মানে বিমর্ষ, যে কোনো দুর্বিষহ কাজ হোক না কেন, তোমরা কিন্তু ঝাঁপিয়ে পড়বে। ঠিক আছে, তোমাদের কিন্তু ভূমিকা সমাজে মানে অপরিসীম। এরপরে সুনামি কাকে বলে দেখো। সুনামি, সু মানে বন্দর, নামি মানে ঢেউ। বন্দরের ঢেউকে বন্দরের ঢেউকে সুনামি বলা হয়। অর্থাৎ সমুদ্র তলদেশে যদি কোনো প্লেটের বা পাতের চলনের ফলে, কিংবা ভূমিকম্পের ফলে, কিংবা ধসের ফলে, কিংবা অগ্নুৎপাতের ফলে, কিংবা উল্কাপিণ্ডের ফলে সমুদ্রের জল যখন মানে উপকূলবর্তী অঞ্চলে আশ্রে পড়ে, বিশাল বড় বড় ঢেউয়ের আকারে যখন উপকূলবর্তী অঞ্চলে আশ্রে পড়ে, তখন তাকে সুনামি বলা হয়। ওকে, তোমরা যারা 2004 সালে 26শে ডিসেম্বর কিন্তু যে সুনামি হয়েছিল, সেই সুনামির ফলে প্রায় 2,70,000 মানুষের কিন্তু মৃত্যু হয়েছিল। এরপরে PMR পর্যায় কাকে বলে। তো পিতে কিন্তু দেখো, পিতে রয়েছে প্রিপারেন দেখো রয়েছে প্রিপেয়ারনেস রয়েছে, মানে প্রশমন রয়েছে। তারপরে মিটিগেশন মানে রয়েছে হ্যাঁ প্রস্তুতিকরণ, সরি, প্রস্তুতিকরণ রয়েছে, প্রিপেয়ারনেস রয়েছে, প্রস্তুতিকরণ রয়েছে, প্রশমন রয়েছে, মিটিগেশন রয়েছে, পুনরুদ্ধার রয়েছে, রিকভারি রয়েছে। একে কিন্তু বলা হয় কি বলতো একসঙ্গে PMR। এরপরে রয়েছে ভারতীয় ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা তোমাদের দিতে হবে। এরপরে রয়েছে ভিভিআই রয়েছে, দেখো খুবই খুবই লাস্ট কোশ্চেন কিন্তু এটি। প্রাকৃতিক বিপর্যয় এবং মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের মধ্যে পার্থক্য কি। প্রাকৃতিক বিপর্যয়, মনুষ্য সৃষ্ট বিপর্যয় লিখেছি দেখো, একটা পয়েন্ট। এটা কিন্তু সংজ্ঞা, এটি কিন্তু মাথায় রাখবে সংজ্ঞা। এরপরে রয়েছে দেখো তোমাদের পূর্বাভাস। পূর্বাভাসের মধ্যে রয়েছে দুটি পয়েন্ট দিয়েছি। তারপরে রয়েছে দেখো বিপর্যয়ের প্রকৃতি রয়েছে। তারপরে হচ্ছে ভৌগোলিক পরিবর্তন, কি কি ভৌগোলিক পরিবর্তন হতে পারে। তারপরে প্রতিরোধ কি ব্যবস্থা রয়েছে, সেটা হতে পারে। এরপরে রয়েছে দেখো তোমাদের উদাহরণ, লাস্ট উদাহরণ। প্রাকৃতিক বিপর্যয় উদাহরণ তোমরা প্রথমেই জানো, মনুষ্য সৃষ্ট বিপর্যয় বা দুর্যোগের উদাহরণ তোমরা জানো। ওকে, দেখো তোমাদের তোমাদের যে 12 ক্লাস রয়েছে, 12 ক্লাস ইবিএস পরিবেশ বিদ্যা 4 সেমিস্টার সাজেশন আনসার রয়েছে পিডিএফ। এই পিডিএফ এর মধ্যে তোমাদের রয়েছে হোয়াটসঅ্যাপ, দেখো 7890404016, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। যারা পেমেন্ট করবে অবশ্যই এই নাম্বারে পেমেন্ট করবে, তবে স্ক্রিনশট আমাকে পাঠিয়ে দেবে। আর তোমাদের পরিবেশ বিদ্যার জন্য কিন্তু দেখো, তোমাদের পরিবেশ বিদ্যার জন্য 105 টাকা ধার্য করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু আমি তোমাদের 70 টাকায় বা 80 টাকায় কিংবা 90 টাকা আমি দিতে পারছি না। তার কারণ এই পিডিএফ সম্পূর্ণ অন্যান্য পিডিএফ থেকে সম্পূর্ণ আলাদা। প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা এবং পয়েন্ট আকারে সহজ সরল ভাষায় কিন্তু উপস্থাপন করেছি। যাদের দরকার হবে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই পিডিএফ পেয়ে যাবে। তার কারণ এই পিডিএফ এর মধ্যে থাকছে তোমাদের টোটাল তোমাদের 2 নম্বর এবং 6 নম্বরের, অর্থাৎ ফুল মার্কস তোমাদের 40 নম্বর পাচ্ছ পরিবেশ বিদ্যা 4 সেমিস্টার। কমেন্ট করো, তোমরা ভালোবাসা জানিও। আর তোমাদের অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।